আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, আদাব এবং নমস্কার। ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর শামসুল ইসলাম সম্প্রতি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বৈঠক করেছেন। কি আলাপ হয়েছে তাদের মধ্যে? ২০২৪ সালের জুলাই-আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানের মাধ্যমে রেজিম চেঞ্জ, সেই রেজিম চেঞ্জে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ২০২৪ সালের ৩রা আগস্ট যে দরবারটি আহ্বান করা হয়েছিল ঢাকা ক্যান্টনমেন্টে, এবং যেখানে মোটামুটি অনেকটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে সেনাবাহিনী কিছু একটা করবে। সেখানেও এই নাজমুল হাসানের অনেক ভূমিকা ছিল। তিনি ২রা আগস্ট রাত্রে গুরুত্বপূর্ণ সামরিক অফিসারদের ব্যক্তিগতভাবে কথা বলে রেজিম চেঞ্জের পক্ষে কনভিন্স করার চেষ্টা করেন, এবং এখন এটা খুব ক্লিয়ার যে মার্কিন ডিপ স্টেটের পক্ষে এই অ্যাডমিরাল নাজমুল হাসান অনেক দিন ধরেই কাজ করছেন। আপনাদের খেয়াল আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম যে তিনি মাঝে মধ্যেই এই চিটাগাঙে বিভিন্ন মার্কিন ব্যবসায়ী পরিচয়ে অনেককে নিয়ে যেতেন এবং সেখানে তিনি মিটিং করতেন। এখন ধারণা করা হচ্ছে যে সেই সব বৈঠকগুলো আসলে ছিল এই ২৪ জুলাই আগস্টের রেজিম চেঞ্জের সম্পর্কিত। তো তিনি এই যে ডিপ স্টেটের হয়ে কাজ করলেন, তখনই তাকে কথা দেওয়া হয়েছিল, তিনি পিটার হাস এবং আরো যারা আছে তাদের সাথে মিলেই কাজ করছিলেন। কথা ছিল যে নাজমুল হাসানকে তিনি আগামী ২৩ জুলাই তার শেষ অফিসিয়াল ডে, তারপরেও তাকে এক্সটেনশন দেওয়া হবে। কিন্তু অনেক চেষ্টা তদবিরের পরেও নাজমুল হাসানকে এক্সটেনশন দেওয়া হচ্ছে না। কেন দেয়া হচ্ছে না? তারেক রহমানের সরকার অলরেডি নতুন নৌবাহিনী প্রধানের নাম ঘোষণা করেছেন। আইএসপিআর এর একটি বিবৃতিতে আমরা দেখেছি যে ২৪ জুলাই থেকে এই নতুন যিনি ভাইস অ্যাডমিরাল হবেন, মিস্টার মিসবাউল আজিম, তিনি নৌপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এত বেইমানি করবার পরেও একটি নির্বাচিত সরকারকে অপসারণের ষড়যন্ত্রে জড়িত থেকে তার যে পুরস্কার পাওয়ার কথা ছিল, সেই পুরস্কারটি তিনি পাচ্ছেন না, তাকে চলে যেতে হচ্ছে। তার বাড়ি মুন্সিগঞ্জে। তার বেশ কিছু আত্মীয় স্বজনের সাথে আমার পরিচয় আছে। তারা দেখলাম কথাবার্তা বলছে যে এক্সটেনশনই যদি না পাবে, এখন তো সবাই তাকে বেইমান হিসেবেই চিনছে। আগামী দিন এই নাজমুল হাসান অন্যতম মীর জাফর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এই নাজমুল হাসান প্রচন্ড দুর্নীতিবাজ একজন নৌবাহিনী প্রধান ছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের সময় ডাইরেক্ট পারচেজ মেথডে তাকে কয়েকটা জাহাজ কেনার অনুমতি দেওয়া হয়েছিল, এবং আপনারা জানেন যে বাংলাদেশে সরকারের নৌবাহিনীর ৩টা শিপইয়ার্ড আছে, একটা খুলনায়, একটা চিটাগাঙে এবং একটা নারায়ণগঞ্জে, এবং এখানে জাহাজ বানানো যায়। কিন্তু এই শিপইয়ার্ডে জাহাজ না বানিয়ে এই নাজমুল হাসান এই অর্ডারগুলো বেসরকারি খাতে দিয়েছিলেন, এবং শোনা যায় সেখান থেকে তিনি একটি বড় অঙ্কের কমিশন নিয়েছিলেন। তার স্ত্রী, যাকে অনেকেই আড়ালে আবদালে কেশিয়ার নামে ডাকেন, তিনিও এই ঠিকাদারি, এই বাণিজ্য দুর্নীতির সাথে জড়িত ছিলেন। তার স্ত্রীর একজন বান্ধবী, যার নামের প্রথম অক্ষর এফ, তিনিও এইসব ঠিকাদারিদের সাথে নেগোসিয়েশন, চাঁদা কালেকশন, এগুলোর সাথে জড়িত ছিলেন। নৌবাহিনী ফাউন্ডেশনের একজন এমডি, তার মাধ্যমেও এই ঠিকাদারদের সাথে যোগাযোগ করা, নেগোশিয়েট করা, এগুলো করা হতো, এবং এই উপায়ে তিনি
দুর্নীতির মাধ্যমে ব্যাপক অর্থ কামাই করেছেন। কিন্তু তার ইচ্ছে ছিল যে তিনি এক্সটেনশনটা পেয়ে আরো কিছুদিন নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন, কিন্তু তার সেই ইচ্ছেটা পূরণ হলো না। এদিকে বিমস্টেকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠক এই মুহূর্তে ভারতে হয়েছে কয়েকদিন আগে, এবং তখন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মিস্টার শামসুল ইসলাম, তাদের মধ্যে একটা একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। সেই 1 ঘন্টার বৈঠকে মূলত বাংলাদেশ ভারতের নিরাপত্তা সংক্রান্ত আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রয়োজনে কাঁটাতারের বেড়া দিতে, এবং সেক্ষেত্রে ভারত বাংলাদেশকে সহায়তা প্রদান করবে। ভারতের পক্ষ থেকে কিছু অভিযোগ ছিল যে এর আগে ভারতের পক্ষ থেকে একটি 58 পৃষ্ঠার রিপোর্ট দেওয়া হয়েছিল এবং সেখানে বিভিন্ন জঙ্গি আস্তানার কথা বলা ছিল, এবং বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর খলিল বলেছিলেন যে 2 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সে 2 সপ্তাহ বহুত আগে চলে গেছে, আজ অবধি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে বিভিন্ন ইস্যুতে, কিন্তু বাংলাদেশ বারবার কথা দিয়েও সেই কথাগুলো রাখেনি। বিশেষ করে ডক্টর খলিল যত নেগোশিয়েট করেছেন অধিকাংশই রাখা হয়নি, যার ফলশ্রুতিতে তারেক রহমানের ভারত সফরটা কিন্তু আটকে আছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত বাংলাদেশ আলোচনায় যে কমিটমেন্টগুলো বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে এবং যার 97%ই বাংলাদেশ পালন করেনি। সুতরাং ভারত বলছে যে এই নেগোসিয়েশনের এই বিষয়গুলো যখন পালন করা হবে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ভাবা হবে। এদিকে ন্যাশনাল ডিফেন্স কলেজে গতকাল একটি প্রোগ্রামে গিয়েছিলেন বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন, এবং সেখানে এনডিসির যিনি কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল ফয়জুরের সাথে ব্রেন ক্রিস্টেনসেনের প্রায় ঘণ্টাখানেক সময়ব্যাপী একটি রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এই বৈঠকে কি আলোচনা হয়েছে সেটি বিস্তারিত জানা না গেলেও অনেকেই মনে করছেন যে ডিপ স্টেট কি তাহলে ফয়জুরকেই আগামীতে সেনাপ্রধান কিংবা সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে আনতে চাইছেন। এমনিতেই ব্রেন ক্রিস্টেনসেন কিন্তু তার দায়িত্ব পালনে লেজে গবরে অবস্থা করে ফেলেছেন, এবং মাঝে মধ্যেই আমরা শুনছি যে মার্কিন সরকার তাকে এই রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহারের কথা ভাবছে। তো এই অবস্থায় তিনি আবার ফয়জুরের সাথে কি বৈঠক করেছেন, ডিপ স্টেট ফয়জুরকে কেন্দ্র করে কিছু ভাবছে কিনা, এই আলোচনা, এই ফিসফাস শুরু হয়েছে। কাল আমি সারাদিন প্লেনে থাকবো, পরশুদিন সকালে আমি সিডনি পৌঁছবো। সুতরাং আগামীকাল আমার পক্ষে কোনো এপিসোড রেকর্ড করা সম্ভব হবে না, এবং আশা করছি যে 19 তারিখ থেকে আমি আবার নিয়মিত হয়ে যাব। আজকে একদিনের জন্য আমি একটু থাইল্যান্ডে একটা ব্রেক নিয়েছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। দীর্ঘ ৪৫ বছর পরে জিয়াউর রহমানের খুনি ধরা পড়েছে, এবং যিনি ধরা পড়েছেন তিনি সাবেক সেনা কর্মকর্তা মেজর। পাশাপাশি তিনি ধরা পড়েছেন এমন জায়গায়, একেবারেই সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা, ডিওএসএস এ, যেটা আবার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সেই বাড়ির এলাকায়, মানে তিনি যেখানে এখন বসবাস করেন সেই এলাকার বেশ কাছাকাছি। তো কৌতূহল বা প্রশ্ন নানাভাবেই ছড়াচ্ছে খুব দ্রুত গতিতে। এত বছর পরে ঠিক এই সময়ে যখন জিয়াউর রহমানের সন্তান ক্ষমতায়, তিনি প্রধানমন্ত্রী, বিএনপি ক্ষমতায়, এই সময়ে এসে তিনি আবার সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকার মধ্যে
এসে ঢুকলেন, আশ্রয় নিলেন, তাও আবার প্রধানমন্ত্রীর বাড়ির কাছাকাছি। এখন কি হতে পারে তাকে দিয়ে, তা কিংবা তাকে নিয়ে কি করতে পারে সরকার, কি করতে পারে সেনাবাহিনী, কোন দিকে যাচ্ছে? নাকি শেখ হাসিনা দেশে ফেরার পরে বলা হচ্ছে নিত্য নতুন কোনো ঘটনা প্রবাহ যে কোনো সময় যে কোনো দিকে মোড় নিতে পারে, তেমন কোনো ইস্যু এখান থেকে বেরিয়ে আসছে কিনা জানার চেষ্টা করব আমার দিয়ে। আপনার কি বিশ্লেষণ, শুরুতে যদি একটু বলেন যে খুনি ধরা পড়লো এত বছর পরে, ৪৫ বছর পরে, এটা হতেই পারে, আরো পরেও হতে পারতো, কোনো সমস্যা না, কিন্তু একদম তাও আবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত আবাসিক এলাকার মধ্যে এসে উনি ঢুকলেন। আর বা ওনার যেখানে ধরা পড়েছেন, যেখান থেকে বলা হচ্ছে ডিবি বলেছে, ডিবি ধরেছে, সেখান থেকে তারেক রহমানের বসত বাড়ির দূরত্ব খুব একটা কম না, একদম এমন জায়গায় এসে তিনি ধরাটা পড়লেন। এইটার আপনার ব্যাখ্যা কি? বাকি ব্যাখ্যায় পরে আসবো। মানে ডিওএইচএস থেকে মেজর, তখনকার মেজর হিসাবে রিটায়ার করেছিলেন আম মোজাফফর হোসেন, ওনাকে অ্যারেস্ট করেছে। কিন্তু ব্যাপারটা আসলে এটার সঙ্গে অন্য জিনিস লিঙ্ক আছে। আপনি যদি দেখেন যে আ ৮১ সালের ৩০শে মে জিয়াউর রহমান সাহেব চট্টগ্রামে নিহত হন। এখন এই চট্টগ্রাম নিহত না, হওয়ার আমি পর আমি ওই আলোচনায় যাওয়ার আগে আপনার কাছ থেকে আমি খুব ছোট করে একটু চুম্বক আকারে শুনতেই চাচ্ছি। ধরেন জিয়াউর রহমানের খুনি না, যে কোনো একজন খুনি, তিনি এসে ধরা দিলেন একদম এই সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকার বসত এলাকার মধ্যে, আবাসিক এলাকার মধ্যে। এইটার যুক্তিটা কি? এটা যে কোনো একজন খুনি হিসেবে আমরা যদি ধরি, এবং না, যেকোনো যাকে খুন করা হয়েছে তার তার সন্তান এখন দেশের প্রধানমন্ত্রী, এবং তিনি বাস করেন আবার ওই বনানী এলাকায়। হ্যাঁ, এইটার আপনার ব্যাখ্যাটা কি? আপনার যে সন্তান তার পিতা হত্যার এখন পর্যন্ত বিচার চায়নি বা বিচার চাইতে দ্বিধা আছে কারণ ৳১ জিনিস পাওয়া যায়। সেখানে পিতা হত্যা, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছাড়া প্রেসিডেন্টের কোটায় যখন ভর্তি হওয়া যায়, পরীক্ষা ছাড়া, যোগ্যতা ছাড়া, তখন এইগুলি ব্যাপার হয়ে দাঁড়ায় যে এগুলি কেন আমি বিচার চাইতে যাব? এর আগে সংসদে দাঁড়িয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, আমরা যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, আপনারা জিয়াউর রহমানের হত্যার বিচার করেন, আমরা পূর্ণ সমর্থন দিব। তখন বিএনপি জি, ক্ষমতায়। কিন্তু বিএনপি এই ব্যাপারে কোনো সাড়া শব্দ করেনি। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে এই ভদ্রলোক ডিওএইচএস এ থাকেন। ডিওএইচএস এ কারা থাকে? সেনাবাহিনীর কাছে সমস্ত তথ্য আছে। যে কোন ব্যক্তি কোন ফ্ল্যাটে থাকেন, এটা সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকা। কারণ ডিওএইচএস টা সেনাবাহিনীর, তাই না? জি, সেনাবাহিনীর। সুতরাং এই সেনাবাহিনী জানে যে কোথায় আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এইখানে সেনাবাহিনী গ্রেপ্তার না করে কেন ডিবি গ্রেপ্তার করলো? যদি উনি কনভিক্টেড ক্রিমিনাল হয়ে থাকবেন। প্রশ্ন জাগবে যে কেন ডিবি গ্রেপ্তার করলো? তার মানে এইটার ভেতরে অন্য জিনিসগুলা নিহিত আছে। মানুষের দৃষ্টিশক্তি অন্যদিকে নিতে চাচ্ছে এখন। যখনই এইগুলি আসছে কখন? যখন বঙ্গবন্ধু কন্যা বললেন তিনি দেশে ফিরবেন। তারপরে এই ঘটনাগুলি ঘটানো হলো। আমরা অলওয়েজ বলে আসছি, আমরা যেমন বঙ্গবন্ধু হত্যার বিচার চাই, তেমনি প্রতিটা হত্যাকাণ্ডের, জিয়াউর রহমান হত্যার বিচার চাই, তাহের হত্যার বিচার চাই, খালেদ মোশাররফ হত্যার বিচার চাই। প্রতিটা যতগুলো মুক্তিযুদ্ধ এই পর্যন্ত মুক্তিযোদ্ধা যারা সেক্টর কমান্ডার ছিল, যাদেরকে বিভিন্ন সময়ে হত্যা করা হয়েছে, ইনক্লুডিং ১,১৪৩ জন এয়ারফোর্সে যাদের হত্যা করা হয়েছে, প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার শুধু চাই না, যারা মারা গেছে তাদেরকে মরণোত্তর বিচার করতে হবে। মরণোত্তর বিচার করতে হবে, যে একটা সিম্বলিক থাকতে হবে যে এরা এটার সঙ্গে যুক্ত ছিল। এখন ওনারা কেন ধরলেন সেটা হচ্ছে বলতে হবে যে আর্মি, এই ব্যাপারগুলো তো আর্মির গোয়েন্দা বিভাগ আছে। আর্মির কি গোয়েন্দা বিভাগ নেই? আর্মিতে গোয়েন্দা বিভাগ আছে। তাহলে আর্মি কেন ধরল না? কেন পুলিশের লোক এসে সেনা নরমালি এইসব জায়গায় পুলিশ প্রশাসন আসে না। জানেন যে ডিওএইচএস গুলা যেখানে, অথবা সেনানিবাসের ভেতরে কখনোই পুলিশ আসে না। তার মানে এইটা হচ্ছে একটা সাজানো নাটক। এই নাটকের অংশ হিসাবে, অথবা তাকে দিয়ে এমন কোনো কিছু করানো হতে পারে যেটার দায়ভার হয়তো আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধাদের পরে চাপানো হবে। যে কারণে এই নাটকগুলি সাজানো হচ্ছে। এখন এইটা দুর্বল নাটক আমি মনে করি, যে যেরকম ফারুকী, ওই যে একটা মেয়ে যে
সানজিদা ইসলাম তন্নি যে মুখে কেচাপ দিয়ে এসে বলছিল সে, এবং একটা লাঠি ভর দিয়ে এসে বলছিল সে প্রচন্ড আহত, তাকে মেরে ফেলতে চাচ্ছিল, সে মারা গেছে অলমোস্ট। কিন্তু দেখা গেল আসলে সে মুখে কেচাপ দিয়ে আসছে। এরকম অনেকেই আসছে। এই পর্যন্ত বোধহয় 400 কতজন টোটাল ফেরত এসছে। সুতরাং এটা কাকতালীয় বললে হবে না। এটা আসলে সুপরিকল্পিতভাবে এই কাজগুলি করা হচ্ছে যাতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা। এই পর্যন্ত ফিরে এসছে ৫১২ জন জুলাই শহীদ। কারণ তাদের কবরে আযাব কম হচ্ছিল। সুতরাং এইটার সঙ্গে এই যে জুলাই যোদ্ধা বলা হচ্ছে কারণ মুক্তিযুদ্ধের এগেইনস্ট এ এটা দাঁড় করানো হচ্ছে। তাহলে যদি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার হয়, ডেফিনিটলি আমরা চাই সেটা। তাহলে তাহের হত্যাকাণ্ডেরও বিচার হতে হবে। সেই ক্ষেত্রে খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের বিচার হতে হবে। খালেদ মোশাররফকে কারা হত্যা করলো? তাহেরকে কিভাবে কর্নেল তাহেরকে কিভাবে, সেটার একটা বিচার হয়েছিল যে কিন্তু সেইটার বিচার মরণোত্তর বিচার হতে হবে, যে শুধুমাত্র ছেড়ে দিলে হবে না। তাদেরকে সেইভাবে লেখা থাকতে হবে। যেমন ধরেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের লাশ যেটা আ ওনাকে কবর দেওয়া হয়েছিল পাকিস্তানে, তার কবরের উপর লেখা ছিল গাদ্দার। তাই তো? তাহলে ওই একইভাবে যারা খুনি তাদের কবরের উপরে লেখা থাকতে হবে খুনি অমক। এ বঙ্গবন্ধুর খুনি, এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এ কর্নেল তাহের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল, এ খালেদ মোশাররফ হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল। এই প্রতিটা জিনিস লেখা থাকতে হবে তাহলে একইভাবে। সুতরাং এইটা কাকতালীয় বলতে পারেন না, এটা সুপরিকল্পিত একটা ষড়যন্ত্র চলছে যাতে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে ফেরত নেওয়া যায়। আপনি দেখছেন যে রিসেন্টলি আ আপনার পাকিস্তানের বেলুচিস্তান তারা স্বাধীনতার ডাক দিয়েছে, ঘোষণা দিয়েছে। এর আগে তারা বলেছিল যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। এটা তারা দ্বিতীয়বার তারা স্বাধীনতার ডাক দিয়েছে বাইরে থেকে, যে তারা একটা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ও দিয়েছে, যেটা বাংলাদেশ যেভাবে দিয়েছিল। সুতরাং এইটা দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগকে ঠেকানোর জন্যই একটা সুপরিকল্পিত চক্রান্ত। এখন যদি প্রশ্ন করি যে এতই দেশপ্রেমিক জিয়াউর রহমান, আপনারা কি জানেন যে জিয়াউর রহমানের বাবা-মা কবর কোথায়? পাকিস্তানে। উনি তো পাকিস্তান চলে গেছিলেন। উনি তো বাংলাদেশে আসেন নাই। ভারত যখন ভাগ হয় তখন উনি ডিসিশন নেন, উনি নিউজপ্রিন্টে কাজ করতেন, কেমিস্ট ছিলেন। উনি ডিসিশন নেন যে উনি বাংলাদেশে ফিরবেন না, উনি পাকিস্তানে থাকবেন এবং পাকিস্তানে চলে যান। ওখান থেকে আর কোনদিন ব্যাক করেননি। জিয়াউর রহমানের যে ভাইরা আছে তারাও কোনদিন ব্যাক করেনি। জিয়াউর রহমানের এক ভাইকে বঙ্গবন্ধু চাকরি দিয়েছিলেন। কিন্তু অন্য জি। এক ভাই যুক্তরাষ্ট্রে থাকেন, এক ভাই যুক্তরাজ্যে থাকতেন। মারা গেছেন। কিন্তু জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিল, সেক্টর কমান্ডার ছিল। এই ব্যাপারে আমার কোন দ্বিমত নেই। আমি এই ব্যাপার নিয়ে কিন্তু আপনার দেখতে হবে কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে তারা বড় হয়েছে এবং কি তাদের ধ্যান জি, ধারণা। আমরা সেটা আরেকটু দেখব একটু পরে। শায়লা আহমেদ লোপা, আপনি আপনার মন্তব্যটা শুনতে চাই। একই প্রশ্ন যেটা আমি করলাম যে উনি ৪৫ বছর পরে একজন খুনি, তিনি ধরা পড়লেন, তাও আবার এমন সময় এই ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এর আগে জাতীয় পার্টি ছিল, কোনোদিন ধরা পড়লেন না, কিন্তু এসে ধরা পড়লেন এখন এই বিএনপি ক্ষমতায়, তাও তারেক রহমান প্রধানমন্ত্রী, ঠিক এই সময়, তাও আবার এই ডিএসএস এর মধ্যে। আপনার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাটুক দিয়ে যদি একটু শুরু করেন। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাদের দর্শকদের এবং জিয়া ভাই, মারুফ ভাই, আপনাদের দুজনকেই। ১ম কথা হয়েছে যে আপনি যেটা বললেন, এর ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? একটা সেনাবাহিনী, একটা সেনানিবাস একদম সিকিউরড একটা এরিয়া। যেখান থেকে মানে প্রায় কত দশক, কত বছর? ৪৫ বছর, রাইট? পরে জি, একজন খুনি যিনি ধরা পড়লেন। মানে কত নাটকীয়, এবং সেই ধরাটাও সেনাবাহিনীর কোনো সংস্থার মধ্য দিয়ে নয়, গোয়েন্দা সংস্থা বা কোনো সংস্থা না। ডিবি যে ধরল, মানে মানে নাটকীয়তার তো একটা নাটকীয়তা বলেন বা প্লট বলেন, যেটাই বলেন, একটা আ দুর্বল প্লট, অথবা এটার পরিকল্পিত একটা প্লট। কারণ এই লোকটাকে কোথায় ছিলেন? এবং সবচেয়ে বড় কথা হইতেছে সেনানিবাসের সাথে জিয়া পরিবারের এবং জিয়াউর রহমানের ফ্যামিলির সাথে সেনাবাহিনীর কিন্তু একদম শুরু থেকে
75-এর সময়কার থেকে একটা যোগসূত্র আছে জিয়া থেকে, তারপরে জিয়াউর রহমানের ওয়াইফ খালেদা জিয়া ওনাকে ভাবিই বলেন, ম্যাডাম জিয়া বলেন। মানে যারা উনার সমসাময়িক জিয়ার সময় ছিলেন তারা ভাবি বলতেন। হ্যাঁ? তো জিয়া ভাবি, তারপরে ম্যাডাম জিয়া। তো উনাদের একটা ভালো সম্পর্ক সবসময় ছিল। এটা একটা মানে কানেকশন আরকি। এই কানেকশনটা অন্যরকম কানেকশন আর্মির ভেতরে। উনাদের একটা এইজন্যই তো উনারা এত বছর মইনুল হোসেন রোডের বাসায় ছিলেন। তো এই পুরো সময়টা এই লোকটা কোথায় ছিল? হঠাৎ করে কথা নাই বার্তা নাই। এই লোকটাকে ওই এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় পাওয়া গেল কিভাবে? এখানে অনেকগুলো প্রশ্ন না, আপনার মতো আমিও এই কথা শোনার পর থেকে প্রশ্নের উত্তর খুঁজতেছি। কোন না কোন সিগনিফিকেন্স তো আছে মারুফ ভাই। কারণ এইখানে একটা আপনি যদি উইকিপিডিয়াতে দেখেন এই লোকের নাম আছে ওখানে। জিয়া অ্যাসাসিনেশন বলে উইকিপিডিয়াতে সার্চ করেন, তারপরে আমি বিভিন্ন জায়গায় গুগলে সার্চ করে না, দেখেছি এটা যে হত্যাকাণ্ড নিয়ে যতগুলো লেখালেখি আছে ওনার নাম ওনার আছে, নাম আছে। সেটা ঠিক। এনার নাম আছে। কিন্তু এই লোকটাকে এবং আপনি দেখেন বারবার বিরোধী দলে থাকতে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তারপরে খালেদা জিয়া যখন বিরোধী দলে ছিলেন, সকল সময়ে ওনাদেরকে কিন্তু এই প্রশ্নটার এবং এই বিতর্কের মুখে পড়তে হয়েছে যে আপনারা পাওয়ারে থাকতে খালেদা জিয়া একটা লম্বা সময় ক্ষমতায় ছিলেন ২ টা টার্ম। তো আপনারা কেন আপনার স্বামীর হত্যার বিচার চান না? বা আপনাদের সন্তানেরাই বা কেন বা পিতৃ হত্যার বিচার জন্য ইনিশিয়েটিভ নেয় না? হ্যাঁ? তো কোনো কথা নাই। কারো মুখে কোনো কথা নাই ওর পরিবার থেকে এবং তার দল থেকে। দলের কেউ তো ইনিশিয়েটিভ নিতে পারত? কেউই নেয়নি। হঠাৎ করে এই লোকটার উদয়, তার উপর এইরকম একটা সিকিউরড জায়গা থেকে এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ যত ঘটনা ঘটবে সেটাতে সেনাবাহিনীর যে সংস্থাগুলো আছে তারাই তো সেটাতে ইনভলভমেন্ট থাকার কথা। তারা খুঁজে বার করবে, তাদের কাছে ধরা পড়েছে, তাদের কাছে তথ্য আছে, সেই ভিত্তিতে তারা গ্রেফতার করেছে, কিছুই না। একজন মানে ডিবি যেয়ে ওনাকে গ্রেফতার করে এসছে। এটা আসলে উম পাবলিককে তো এখন অনেক কিছুই বলা যায়। পাবলিককে অনেক কিছু আমাদেরকে তথ্য দেওয়া হচ্ছে। আমরা শুনছি, খবরের কাগজগুলো অনেক কিছু লিখছে। বাট সব খবর তো আ আসলে মানে খুব ইজিলি মানুষ গ্রহণ করবে না। এটা ইটসেলফ খুবই মিস্টেরিয়াস ঘটনা। এটার এই রহস্যটার ভিতরে রহস্য কি আছে এটা যখন আমরা পুরোটা তো আর জানতে পারি না কখনোই। বাংলাদেশের মানুষের সেই ভাগ্য নাই যে সত্য জানবে। বাংলাদেশের মানুষ মিথ্যাই জানে সবকিছু। অ বা আধা সত্য জানে বা ভুল সত্য জানে বা অর্ধ সত্য জানে। কিন্তু এটার ভিতরে একটা কোনো রহস্য আছে। নভেল ভাই, আপনার প্রতি আজকে প্রশ্নটা করব না, কারণ আমাদের আমার সামনে একটা প্রশ্ন আছে। একটা অনুষ্ঠানে আপনার সাথে কথা বলে শেষ করা যাবে না। আমি শুধু প্রশ্নটা রেখে যাই, উত্তর চাচ্ছি না আমার, কারণ নেক্সট প্রশ্ন করব। এই যে সার্জিস হাসনাত বা খন্দকার মোশতাক, আপনি যেটা বললেন, এই যে এত স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থী লোকজন আওয়ামী লীগে কেন ঢুকলো, এটার জন্য কিন্তু আপনাদের কাছে আমরা ভবিষ্যতে আসলে জবাবদিহিতা চাইবো, এবং ভবিষ্যতে যাতে আর না ঢোকে তার জন্য আপনারা কি করবেন সেটারও আমরা জানতে চাইবো। আজকে চাচ্ছি না, কারণ আমার অন্য প্রশ্ন আছে। এখন যে জিনিসটা আসলে আপনার কাছে জানতে চাই, যেটা হয়তো আমাদের যে বন্ধুরা এই অনুষ্ঠানটা দেখবেন তারাও আগ্রহী, এবং অনেকে এই নিয়ে অনেক ইন্টারভিউ দিয়েছেন, আপনিও নিশ্চয়ই দেখেছেন। জননেত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তিনি ডিসেম্বরে দেশে আসবেন, এই ব্যাপারে দেখেন নানান কুৎসা, বিশেষ করে 24-এর জঙ্গি উত্থান যারা করেছে তারা এটা নিয়ে নানান ধরনের আপনার পরিহাস করছে, হাসাহাসি করছে, তামাশা করছে, আবার এদের চোখে মুখে স্পষ্ট ভয়েরও চিহ্ন আছে। তো আপনি কিভাবে আওয়ামী লীগের একজন নেতা হিসাবে কর্মীদের জন্য কি বলবেন? অর্থাৎ আপনার জননেত্রীর সাথে সর্বশেষ কবে দেখা হয়েছে কিংবা কথা হয়েছে, এবং আপনি কিভাবে এই সামনে যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসছেন দেশে, এবং উনি দেশে ফিরে না আসলে তো এই দেশটা এমনিতে শেষ হয়ে গেছে। এবং আমি যেটা শুনেছি, আরো নৌফেল ভাই আপনি আরো ভালো জানেন, আমি খুব আইসোলেটেড মানুষ, আমি এই মানে ইউটিউবে কথা বলা, ফেসবুকে লেখার বাইরে আসলে আমি অত মানুষের সাথে সংযুক্ত নই।
এবং আমি কালকে একজনের কাছে শুনলাম বাংলাদেশের 90% মানুষ, শুধু ওই আপনার একেবারে খাঁটি জঙ্গি যে 10-20% আছে তারা ছাড়া, বিএনপি, আওয়ামী লীগ, সকল দলের সাধারণ মানুষরা বলছে যে আগে ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, এবং তারা শেখ হাসিনাকে দেখতে চায় যে শেখ হাসিনা আবার রাষ্ট্র চালাচ্ছেন। কিন্তু মৌলবাদী জঙ্গিরা বা তারা যারা এই উত্থানটার সাথে জড়িত, তারা এটাকে হাসি তামাশা করছে। এখন আপনি কিভাবে আপনি একজন রাজনীতিবিদ হিসাবে আপনি কিভাবে জিনিসটাকে উপস্থাপন করবেন যাতে আমাদের শ্রোতারা এবং বাংলাদেশের সাধারণ মানুষ উদ্দীপ্ত হয়? হারুন ভাই, এখানে একটা বিষয় মানে বিশেষভাবে বলে রাখার প্রয়োজন আছে। আমি এই মুহূর্তে কেন্দ্রীয় কোনো দায়িত্বপ্রাপ্ত পদধারী ব্যক্তি নই, তো সুতরাং কেন্দ্রীয় রাজনৈতিক সিদ্ধান্তগুলো আমি একজন দলের কর্মী হিসেবে, যেহেতু আমি মানে নির্দিষ্ট কেন্দ্রীয় পদবিতে নেই, কর্মী হিসেবে আমাদের নেত্রীর যে নির্দেশনা, যে এখন আমার একটা পরবর্তী রাজনৈতিক আন্দোলনের জন্য আমাদের প্রস্তুতি, সেই প্রস্তুতিটা আমাদের নিতে হবে। কারণ ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের একটা বিশাল রাজনৈতিক শক্তির সবচেয়ে বড় বিজয় অর্জিত হয়েছে। সেটা হচ্ছে এই যে বিদেশি শক্তির পদলেহনকারী ইউসের বিদায়, পুরোপুরি সেটা বাস্তবায়ন করে যেতে পারেনি। সে বলেছিল 5 বছর 10 বছর, মানে তার নিজের হায়াতের ঠিক ঠিকানা নেই, 90 বছরের ঊর্ধ্বে হয়েছে, কিন্তু সে শরীরের সুস্থতার চাইতে সে একটা জিনিস বলে না যে ধৃষ্টতা, সে তার কোনো ম্যান্ডেট নেই। সে নাকি একটা বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসেছে, সে দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে চেয়েছিল। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রের আমি বলবো এটা প্রশাসন বলি, সমাজ বলি, অর্থনীতি বলি, সকল জায়গা থেকে যেভাবে করে তাকে চাপ দেওয়া হয়েছে, তাকে কিন্তু ক্ষমতা ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হয়েছে। পালিয়ে গিয়ে 6 মাসের জন্য আবার এসএসএফ সিকিউরিটি নিতে হয়েছে, যে সে জানে সে কতটা ঘৃণিত, বাংলাদেশের মানুষের কাছে কতটা ঘৃণিত। $1 বিলিয়ন ইউনুস, এই যে এখন বন্যা কবলিত জায়গায় $1 সেখানে দেওয়ার কোনো রেকর্ড সে নেই, এবং $1 বিলিয়ন ইনকামকারী ইউনুস কিন্তু সেখানে পরাস্ত হয়েছে। সে টাকা পয়সা শুধু দেবে হচ্ছে ওই হিলারি ক্লিন্টন আর ওই যে বাইডেনের ছেলে জো বাইডেনকে রেজিম চেঞ্জের জন্য টাকা পয়সা খরচ করবে সে ইউরোপের এলিট সমাজের উপরে, আমেরিকার এলিট সমাজের উপরে, যাতে করে সে ডিপ স্টেটের সহযোগিতা পায়। সাধারণ মানুষের জন্য সেখান থেকে শুধু শোষণ করে সুদ নেবে। তো আমি বলবো আমাদের নেতাকর্মীদের একটা বিশাল অর্জন এবং বিজয় হচ্ছে আমরা এই $1 বিলিয়ন বিরুদ্ধে ইতিমধ্যেই বিজয়ী হয়েছি, ইউনুস বিতাড়িত হয়েছে। বাংলাদেশের মানুষ একটা রাজনৈতিক সরকার আনার জন্য যতটুকু সম্ভব তাদের কিন্তু সহযোগিতাটা তারা করেছে। এই রাজনৈতিক সরকারের এখন উপলব্ধির জায়গাটাতে আসতে হবে। এই রাজনৈতিক সরকার কি ওই অরাজনৈতিক সরকারের উগ্রবাদী আচরণের পথে থাকবে, নাকি বৃহত্তর রাজনৈতিক একটা সমঝোতার জন্য, মানুষকে এক করার জন্য সেই রিয়েলাইজেশনটা তাদের থাকবে কিনা আমি এখনো এটা ভবিষ্যৎবাণী করতে পারছি না। কিন্তু সেটা করানোর জন্য আমাদেরকে কিন্তু আন্দোলনের পথে যেতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু যখন সরকার উৎখাতের আন্দোলন করবে বা সরকার পতনের আন্দোলন করবে, সরকার বিরোধী আন্দোলন করবে, সেই আন্দোলনকে সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের নেই। এমনকি জামায়াতে ইসলামীর সাথে তারা ঐক্যবদ্ধ হয়েও কিন্তু তারা সেটা প্রতিহত করতে পারবে না। কিন্তু আমি বারবার বলেছি, আগেও বলেছি, আওয়ামী লীগ এই দেশটাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের নেত্রী চাইবেন না, চান না একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতি বাংলাদেশে হোক। তিনি চাইছেন যে তার প্রত্যাবর্তনটিকে বিচার ব্যবস্থাকে সুসংহত করা, জবাবদিহিতাতে আনা, এবং এই যে জুলাই মাসে এতগুলো হত্যাকাণ্ড হলো, তার পরবর্তী হত্যাকাণ্ড হলো, সেগুলোতে স্বচ্ছতা আনা এবং রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে শক্তিশালী করা, রাজনীতিতে একটা ঐক্য প্রতিষ্ঠার প্রতীক হিসেবে তিনি সেটাকে দেখছেন। প্রতিশোধের রাজনীতি শেখ হাসিনা করেন নাই। প্রতিশোধের রাজনীতি করলে বিএনপি 17 বছর পরে একটা দল হিসেবেও টিকতে পারতো না, বিএনপি টিকতে পারতো না, জামায়াতে ইসলামী আরো নিশ্চিহ্ন হয়ে যেত। কিন্তু তারা তাদের বিদেশি প্রভু এবং বিদেশি টাকার কারণে, সেখানে মধ্যপ্রাচ্য থেকে টাকা এসে তাদের পশ্চিমা দেশগুলোতে তাদের টাকা উত্তোলন হচ্ছে। আপনি জানেন যে নর্থ আমেরিকাতে মুনা একটা সংগঠন আছে, মুসলিম ইউনিটি নর্থ আমেরিকা, ইউরোপে আছে, ইউকেতে আছে, সেখান থেকে তারা চাঁদাবাজি করে, দান খয়রাত নেয়, মিডল ইস্টের ওই যে বাদশাদের কাছ থেকে জাকাত ফিতরা নিয়ে, বাংলাদেশের মানুষের থেকেও জাকাত ফিতরা নিয়ে
সেটা নিয়ে তারা রাজনৈতিক দল করে আমাদের সাথে ভাওতাবাজি ফেতনা করছে। হ্যাঁ, তো এরা কিন্তু টিকতে পারবে না, এটা আমি বারবার বলছি। এবং কিন্তু আওয়ামী লীগ এখানে কিন্তু এক সর্বোচ্চ পর্যায়ের সংযম দেখাচ্ছে, কারণ তিনি তো এই রাষ্ট্রটাকে এখানে এই পর্যায়ে নিয়ে এসেছেন। যার যা কিছু আছে তাই নিয়ে যদি ঝাঁপিয়ে পড়তে বলে, সেখানে পুলিশ প্রশাসন কিছুই করবে না, সেনাবাহিনী বরঞ্চ আমি মনে করি এখন যে পরিস্থিতিতে পৌঁছেছে তারাও কিন্তু বুঝে গিয়েছে যে তারা কাদের খেলোয়াড় হয়ে দাবার ঘুটিতে, জিওপলিটিক্যাল দাবার ঘুটিতে ব্যবহৃত হয়েছে সেটা কিন্তু তাদের অনেকেই কিন্তু বুঝতে পারছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং বুঝতে পারছে বলেই তাদেরকে হত্যা করার জন্য তাদের অফিসারদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এবং সেটা কিন্তু এই যে ওই শক্তিটার একটা গভীর ষড়যন্ত্র, যে রাষ্ট্রের বাহিনীগুলো, পুলিশ বাহিনীর সদস্যদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং এই অফিসাররা কিন্তু ডিউটি ক্যারি করেছে পলিটিক্যাল গভর্নমেন্টের, তাদেরকে যে মৃত্যুদণ্ডের মুখোমুখি করা হয়েছে এটা কিন্তু একটা মেটিকুলাস ডিজাইনের পরে আমি বলবো পরবর্তী যে একটা মানে ডিপ প্ল্যানিং, সেই ডিপ প্ল্যানিং গভীর পরিকল্পনার অংশ, সেই ডিপ কনস্পিরেসিতে এই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিতে চায়। তারা পাকিস্তান সামরিক বাহিনীর সাথে বাংলাদেশের যেই সমঝোতা তৈরি করেছে, পাকিস্তানের উপনিবেশ হিসেবে করার জন্য প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তানের আরেকটা অঙ্গ মানে প্রদেশ হিসেবে এখানে তৈরি করার জন্য এই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। এগুলো কিছুই সফল হবে না। দোর্দণ্ড প্রভাবশালী ইউনূস যেখানে পরাজিত হয়েছে 18 মাসের মধ্যে, এই সরকার, বিএনপি সরকার, যতই বড় বড় কথা তারা বলুক না কেন, তারা ফেব্রুয়ারি মাসে এসছে, আজকে জুলাই মাস, এই 5-6 মাসের সরকার, হ্যাঁ, এখনো মাত্র ইউনূস সরকারের অর্ধেকও তাদের পূরণ হয়নি। ইতিমধ্যেই এই আলোচনায় আমাদের নেত্রী প্রত্যাবর্তন করবেন, এর মধ্যেই কিন্তু সবাই মানে এমন রিয়াকশন দিচ্ছে, এটা কিন্তু পরিষ্কার যে তারা সরকার পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে। কিন্তু তাদের কিন্তু এখনো সময় আছে, বৃহত্তর স্বার্থের কথা ভাবার এখনো সময় আছে, দেশের অর্থনীতির কথা ভাবার এখনো সময় আছে, সার্বভৌমত্বের কথা ভাবার এখনো সময় আছে। এই উপলব্ধি যদি না আসে তাহলে তাদের ভাগ্যে যেমন একটা বিপর্যয় লেখা আছে, বাংলাদেশের মানুষের ভাগ্যেও কিন্তু একটা ভয়াবহ বিপর্যয়ের দিকে আমরা ধাবিত হচ্ছি বলে আমি মনে করি। তাই আমি বলবো আমাদের নেতা কর্মীদেরকে আমরা ঐক্যবদ্ধ থেকে আজকে আমাদের উপরে যে নির্যাতন হয়েছে সেগুলো প্রতিশোধ নেওয়া নয়, সেগুলো বিচার করার জন্য, জবাবদিহিতার মধ্যে আনার জন্য, এবং মুগ্ধ আবু সাঈদ যতজন মারা গিয়েছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ইনভেস্টিগেশন প্রয়োজন বলে আমি মনে করি। এবং সেই তদন্ত হওয়ার জন্য আজকে জুলাই, এটা যে একটা মিথ্যা নৃশংস প্রতারণা হয়েছে সেটা জনগণের কাছে উন্মোচন করার জন্য, সেটা যদি মিথ্যা না হতো, সেখানে তারা যদি হত্যা না করতো, তারা কেন দায় মুক্তি দিয়েছে? যদি আপনি মনে করেন যে হ্যাঁ আওয়ামী লীগ খুন করেছে, আওয়ামী লীগ সরকার চালিয়ে বাহিনী দিয়ে মানুষকে হত্যা করেছে, তাহলে আপনি নিজেকে কেন দায় মুক্তি দিবেন? আপনি তো নিজেকে দায় মুক্তি দেওয়ার কোনো প্রয়োজনই নাই, তাই না? 1971 সালে আমরা বিজয়ী শক্তি হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে কোনো ইনডেমনিটি বা ইমিউনিটি দেওয়ার কি নতুন স্বাধীন বাংলাদেশ সরকারের প্রয়োজন হয়েছিল? হয়নি। কারণ আমরা জানি পরাজিত শক্তি, সেখানে কিন্তু তারাই দায়ী, তারাই দোষী, তাদের বিচারের জন্য আমরা কাজ শুরু করেছিলাম কোলাবোরেটরস অ্যাক্টের মাধ্যমে। কিন্তু এরা বিজয়ী হয়েও ইনডেমনিটি দিয়েছে। কেন দিয়েছে? ভবিষ্যতে কোন সরকার যখন এসে তদন্ত করতে চাইবে, আজীবন বিএনপি থাকবে না, যে কোনো সরকারে আসুক, আমরা ধরে নিই জাতীয় পার্টি সরকার যদি কখনো আসে, বা একটা এমন সরকার আসুক যেখানে মধ্যে মানে নির্দলীয় কিন্তু তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে চায়, সেখানে তারা বিপদে পড়বে, তাদের এই পরিকল্পনাগুলা মানে উন্মোচিত হয়ে যাবে। এই কারণে কিন্তু তারা একটা লিগ্যাল একটা অবস্টাকল তৈরি করে দিয়েছে, যাতে ডিলে হয়, যাতে এটা নিয়ে পেঁচানো যায়, যাতে এটা নিয়ে কোন রকম একটা সুরক্ষা তারা পায়, এই আশায় তারা সেটা দিয়ে গেছে। কিন্তু তারা ভুলে যাচ্ছে বাংলাদেশে ইনডেমনিটি দিয়ে সংবিধানের অংশ করে, হ্যাঁ, 5th অ্যামেন্ডমেন্টে জেনারেল জিয়াউর রহমান ইনডেমনিটি অর্ডিন্যান্সকে সংবিধানের অংশ করেও কিন্তু ফারুক, ডালিম, খন্দকার মোশতাক এদেরকে রক্ষা করতে পারে নাই। তো খুনিদের বিচার অবশ্যই হবে, সেটা আমি যদি খুন করি আমারও বিচার হওয়া উচিত। কিন্তু যারা খুন করেছে, যারা মানুষ মেরে সরকার উৎখাত করেছে, বাংলাদেশটাকে এই ধ্বংসের পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের বিচার অবশ্যই হবে, এবং সেটা শেখ হাসিনার হাত ধরেই হবে।
হ্যাঁ, নফেল ভাই, আপনাকে আজকে আর বেশি আটকে রাখতে চাই না। আমাদের এই রেকর্ডিংটা কিছু কিছু খারাপ ছিল, বাট মোটা দাগে আপনার কথা বুঝতে পেরেছি। যে জিনিসটা আপনি বললেন আমার কাছে ওইটা খুব ইম্পর্টেন্ট মনে হলো, যে মুক্তিযুদ্ধের পরে তো আমাদেরকে দায় মুক্তি দিতে হয় নাই, মুক্তিযোদ্ধাদের হাতে তো অনেক স্বাধীনতা বিরোধী খুন হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দায় মুক্তি দিতে হয়েছে, রক্ষা পায়নি। এবং এই 24-এর জঙ্গি উত্থানের পরও তারা দায় মুক্তি নিয়েছে। আমরা আশা করি যে ভবিষ্যতে এরা রক্ষা পাবে না। আর একটা জিনিস যেটা আপনার কথা থেকে আমি বুঝলাম, যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে প্রস্তুত এই সামনের যেই সময়টা আসছে এটা মোকাবেলা করার জন্য। আপনার কণ্ঠে আমরা যে দৃঢ়তা শুনলাম, যে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ এবং বাংলাদেশের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাই চান 24-এ যা যা খুন খারাপি হয়েছে প্রত্যেকটার একেবারে পরিষ্কার তদন্ত, ন্যায়সঙ্গত তদন্ত। আমি নিজেও কিন্তু আমার ভিডিওগুলোতে এটাই বলি। আজকে আমি আবু সাইদের মৃত্যু নিয়ে একটা ভিডিও করেছি, সেখানেও আমি এটাই বলেছি যে আমার ভিডিওটা বের হবে, যে আমরা শুধু, আমার তো মনে হয় যে শুধু আবু সাইদের মৃত্যুটাকে যদি আমরা সঠিকভাবে তদন্ত করি তাহলে 24-এর পুরো জিনিসটার গোমর কিন্তু বের হয়ে যাবে। তো নফেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আসলে আমরা অনেক কথা শুনতে পারিনি, আর আপনার জীবনের যে অংশটা চলে আসলো এটা তো আসলে আমার মনে হয় যে যারা শুনবেন, যারা আজকে সংগ্রামে লিপ্ত আছেন তাদেরকে উদ্দীপ্ত করবে। এবং আপনাকে আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমরা প্রোগ্রামটার নামই দিয়েছি শেখ হাসিনার জন্য। শেখ হাসিনার জন্য কেন নফেল ভাই? আমার মনে হয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য যা কিছু করেছেন এবং যেইভাবে তাকে অপমান করা হয়েছে বাংলাদেশে, যেইভাবে স্বাধীনতা বিরোধীরা 24-এ একটা আপার হ্যান্ড নিল, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের সকল নাগরিকের, অন্তত যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশের কথা চিন্তা করে, তাদের কিছু না কিছু শেখ হাসিনার জন্য করা দরকার, যার অর্থ হলো যে অন্তত শেখ হাসিনার পাশে দাঁড়ানো। সেই জন্য আমাদের এই অনুষ্ঠানের নাম হলো শেখ হাসিনার জন্য। এখানে কোনো লুকোচুরি নেই। আমরা আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বাংলাদেশ দেখতে চাই। সেটা যদি আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলও আমাদেরকে দেখায়, আমরা তাদের পক্ষেও কথা বলবো। তবে আশা করি যারা আজকে নফেল ভাইয়ের মতো আছেন, যারা বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা বা যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ভালোবাসেন, আমি সবাইকে আহ্বান জানাবো আমার এই অনুষ্ঠানে এসে কথা বলবেন। আমরা আসলে বাংলাদেশের মানুষকে সচেতন করতে চাই। আমরা আরেকটা 2024 বা 1975 দেখতে চাই না। আমরা অনেক কিছু দেখতে চাই, কিন্তু বাংলাদেশের এই বিপর্যয় যেটা আওয়ামী লীগের হয়, এটা কিন্তু পুরো বাংলাদেশের বিপর্যয়। নফেল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা উপকৃত হলাম। আশা করি আরেকবার জয়েন করবেন। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। আজকে আমি কথা বলতে চাই বাংলাদেশের পররাষ্ট্র নীতি নিয়ে। বাংলাদেশের পররাষ্ট্র নীতিতে এমন একটা সময় এসছে যখন পুরনো স্লোগান দিয়ে নতুন বাস্তবতা সামলানো সম্ভব নয়। বন্ধুত্ব সবার সঙ্গে, বৈরিতা কারো সঙ্গে নয়। বাক্যটা শুনতে ভালো, কিন্তু আজকের পৃথিবীতে শুধু ভালো শোনানো বাক্য দিয়ে রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা যায় না। এই কথা আমি বহুবার বলেছি, নানা জায়গায় বলছি। কারণ আন্তর্জাতিক রাজনীতি কোনো সৌজন্য সম্মেলন নয়। এখানে প্রত্যেক রাষ্ট্র নিজের নিরাপত্তা, বাজার, বিনিয়োগ, প্রভাব এবং ভবিষ্যৎ শক্তির হিসাব করে। বন্ধুত্ব সেখানে একটি মাধ্যম, জাতীয় স্বার্থই শেষ কথা। এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা বোঝা সবার আগে জরুরি। বাংলাদেশ এখন ঠিক এই কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে। একদিকে ভারত, যাকে এড়িয়ে যাবার উপায় নেই, কারণ সীমান্ত, নদী, বাণিজ্য, নিরাপত্তা, যোগাযোগ এবং ইতিহাস আমাদের দুদেশকে পরস্পরের সঙ্গে বেঁধে রেখেছে। অন্যদিকে চীন, যার অর্থ, অবকাঠামো, প্রযুক্তি এবং ভূরাজনৈতিক উপস্থিতি ক্রমশ বাড়ছে। আছে জাপান, বাংলাদেশের দীর্ঘদিনের নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী, যে এখন শুধু সেতু, বন্দর বা মেট্রো রেলের অংশীদার থাকতে চায় না, বরং বাণিজ্য, উৎপাদন, প্রযুক্তি, অর্থনৈতিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্র গভীরভাবে যুক্ত হতে চায়। আর নতুন করে সামনে আসছে সৌদি আরব, যার সঙ্গে আমাদের সম্পর্ক বহু দশক ধরে শ্রমবাজার, রেমিটেন্স এবং ধর্মীয় আবেগের উপর দাঁড়িয়ে থাকলেও সেই সম্পর্ক এখনো বড় বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্বের রূপ নেয়নি। এই পরিস্থিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে
বাংলাদেশ আর কারো একক প্রভাব বলয়ের মধ্যে থাকতে চাইছে না, অথবা আরো স্পষ্ট করে বললে বাংলাদেশের কোনো গণতান্ত্রিক ও আত্মমর্যাদাশীল সরকার একক কোনো দেশের ছায়ায় আমি আবারও রিপিট করছি থেকে দীর্ঘমেয়াদে টিকতে পারে না। দেশের মানুষের মধ্যে এখন বিদেশ নীতি সম্পর্কে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সচেতনতা রয়েছে। মানুষ বোঝে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক প্রয়োজন, কিন্তু সেই সম্পর্ক যদি অসম হয়, যদি বারবার বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তের বাইরের প্রভাবের অভিযোগ ওঠে, যদি সীমান্তে প্রাণহানি, নদীর পানি, বাণিজ্য বৈষম্য এবং রাজনৈতিক আশ্রয়ের মতো প্রশ্ন অমীমাংসিত থাকে, তাহলে শুধু বন্ধুত্বের ভাষণ দিয়ে ক্ষোভ থামানো যায় না। বাংলাদেশের সাবেক বা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান এবং দেশে ফেরার সম্ভাবনা এই বৃহত্তর সংকটেরই একটা প্রতীক। এটি শুধু একজন ক্ষমতাচ্যুত নেত্রীর ব্যক্তিগত ভবিষ্যতের প্রশ্ন নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের বিচার ব্যবস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, আওয়ামী লীগের ভবিষ্যৎ, ভারতের আঞ্চলিক নীতি এবং দুদেশের জনগণের পারস্পরিক ধারণা। শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন, তাহলে বাংলাদেশে একটি বড় রাজনৈতিক ও নিরাপত্তাগত পরীক্ষা তৈরি হবে। আর তিনি না ফিরলেও তার ফেরার ঘোষণা বাংলাদেশ আওয়ামী লীগের ছত্রভঙ্গ কর্মীদের সংগঠিত রাখার একটি রাজনৈতিক কৌশল হিসেবে কাজ করতে পারে। তবে এই কৌশল গত 2 বছরে তেমন একটা কাজ করেছে বলে মনে হয় না, কিন্তু তার কণ্ঠ যত জোরালো হয়, কৌশলের কাজে লাগার সম্ভাবনাও খানিকটা দেখা যেতে পারে। ভারতের জন্য বিষয়টি আরো জটিল। দীর্ঘ সময় ধরে নয়াদিল্লির বাংলাদেশ নীতিকে অনেকেই রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কের বদলে একটা নির্দিষ্ট দল ও নেতৃত্বের সঙ্গে সম্পর্ক হিসেবে দেখেছেন। এই ধারণা পুরোপুরি সত্য হোক বা না হোক, রাজনীতিতে ধারণাই অনেক সময় বাস্তবতার মতো শক্তিশালী হয়ে ওঠে। ফলে শেখ হাসিনার ভারতে থাকা যত দীর্ঘ হবে, বাংলাদেশের একটি বড় জনগোষ্ঠীর চোখে ভারত তত বেশি একটি পক্ষের পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত হওয়ার ঝুঁকিতে থাকবে। ভারত আমাদের প্রতিবেশী, নিশ্চয়ই বলবে প্রত্যার্পণ শুধু রাজনৈতিক ইচ্ছার প্রশ্ন নয়, এর সঙ্গে আইন, চুক্তি, বিচার প্রক্রিয়া, নিরাপত্তা এবং মানবাধিকারের বিষয় জড়িত। কথাটা ঠিক, উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই, কিন্তু একই সঙ্গে এটিও ঠিক যে আন্তর্জাতিক সম্পর্কের বড় সিদ্ধান্ত কখনো কেবল আইনের শুষ্ক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ থাকে না। সেখানে রাজনৈতিক বার্তা, আস্থার সংকট এবং ভবিষ্যৎ সম্পর্কের মূল্য বিবেচনায় আসে। শেখ হাসিনা নিজে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করলে তাকে সুরক্ষার অজুহাতে অনির্দিষ্টকাল ভারতে রাখার রাজনৈতিক যুক্তি দুর্বল হয়ে যাবে। আবার তাকে প্রত্যর্পণ করলে ভারত আওয়ামী লীগের সঙ্গে তার পুরনো সম্পর্কের মূল্য দিতে পারে। তৃতীয় কোনো দেশে পাঠানো হলে সেটি সাময়িক সমাধান হতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে মূল বিরোধ মিটবে না। অর্থাৎ দিল্লির সামনে সহজ কোনো পথ নেই। তবে আমাদেরও, অর্থাৎ বাংলাদেশেরও এখানে দায়িত্ব আছে। শেখ হাসিনার প্রশ্নকে ভারত বিরোধী আবেগ তৈরির সহজ হাতিয়ার বানানো রাষ্ট্রের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বাংলাদেশকে স্পষ্ট প্রমাণ, গ্রহণযোগ্য আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক মান বজায় রেখে এগোতে হবে। বিচার যদি প্রতিশোধ হিসেবে দেখা যায়, তাহলে ভারত সহ অন্য দেশগুলো সহযোগিতা করতে দ্বিধা করবে। কিন্তু বিচার যদি স্বচ্ছ, প্রকাশ্য এবং আইনসম্মত হয়, তাহলে দিল্লির পক্ষে অনির্দিষ্টকাল নীরব থাকা কঠিন হবে। এই সংকটের মাঝেই বাংলাদেশের সামনে সৌদি আরবের সঙ্গে সম্পর্ককে নতুন ভিত্তিতে দাঁড় করানোর সুযোগ তৈরি হয়েছে। বহু বছর ধরে লক্ষ লক্ষ বাংলাদেশি সৌদি আরবের অর্থনীতিতে শ্রম দিয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতির অন্যতম ভিত্তি। কিন্তু বিস্ময়কর সত্য হলো, এত বড় মানবিক ও অর্থনৈতিক সংযোগ থাকা সত্ত্বেও সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখনো মূলত শ্রমিক পাঠানো, হজ,
এবং ধর্মীয় সৌহার্দ্যের বৃত্তে ঘোরে। বড় বিনিয়োগ, যৌথ শিল্প, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি স্থানান্তর বা দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতায় আমরা প্রত্যাশিত অগ্রগতি করতে পারিনি। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্ভাব্য ঢাকা সফর তাই কেবল একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ঘটনা নয়, সঠিক প্রস্তুতি থাকলে এটি বাংলাদেশ সৌদি সম্পর্কের চরিত্র বদলে দিতে পারে। সৌদি আরব এখন তার তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখী করছে। ভিশন 2030 বা 2030 আওতায় দেশটি পর্যটন, ক্রীড়া, প্রযুক্তি নির্মাণ, প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিপুল অর্থ ব্যয় করছে। 2030 সালের এক্সপো এবং 2034 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরেও বিশাল কর্মযজ্ঞ চলছে দেশটিতে। বাংলাদেশ সেখানে শুধু শ্রমিক পাঠানোর দেশ হিসেবে থাকবে নাকি দক্ষ জনশক্তি, নির্মাণ সেবা, তথ্য প্রযুক্তি, প্রকৌশল, ঔষধ, তৈরি পোশাক, খাদ্য এবং শিল্পপণ্যের অংশীদার হবে, সেটি বড় প্রশ্ন। কিন্তু এখানে আমাদের নিজেদের ব্যর্থতার ইতিহাসও দেখতে হবে। সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালানি তেল শোধনাগার, এলএনজি, পেট্রোকেমিক্যাল, বিমান রক্ষণাবেক্ষণ, শিল্পাঞ্চল ও অবকাঠামোতে আগ্রহ দেখালেও অনেক প্রস্তাব আলোচনার টেবিল কিংবা সমঝোতা স্মারকের বাইরে যেতে পারেনি। অভিযোগ আছে, আমি আবারও বলছি, অভিযোগ আছে জমি বরাদ্দে বিলম্ব, মন্ত্রণালয়ের দ্বন্দ্ব, অনুমোদনের দীর্ঘসূত্রিতা, ব্যক্তি স্বার্থ, দুর্নীতি এবং সিদ্ধান্তহীনতার কারণে সম্ভাব্য বিনিয়োগ হারিয়েছে বাংলাদেশ। সৌদি আরামকোর মতো প্রতিষ্ঠানের প্রতিনিধি দল একাধিকবার আগ্রহ দেখিয়েও কার্যকর অগ্রগতি করতে পারেনি এবং এ বিষয়ে নানা প্রতিবেদন রয়েছে। লালমনিরহাটে একটি বড় বিমান রক্ষণাবেক্ষণ ও যন্ত্রাংশ উৎপাদন কেন্দ্র নির্মাণের প্রস্তাবও বাস্তবায়িত হয়নি। এখানেই বাংলাদেশের আসল সমস্যা। আমরা বিদেশি বিনিয়োগ চাই, কিন্তু বিনিয়োগকারীর সামনে প্রস্তুত প্রকল্প রাখতে পারি না। আমরা বড় অঙ্কের প্রতিশ্রুতির সংবাদ প্রকাশ করি, কিন্তু প্রকল্পের জমি কোথায়, আয় কিভাবে হবে, ঝুঁকি কে নেবে, অনুমোদন কতদিনে হবে, এসব মৌলিক প্রশ্নের উত্তর থাকে না। সফর শেষে 20টি সমঝোতা স্মারক সই হলো, ছবি তোলা হলো, বক্তৃতা হলো, তারপর ফাইল এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে ঘুরতে ঘুরতে উদ্যোগটি মারা গেল। এই সংস্কৃতি না বদলালে মোহাম্মদ বিন সালমান তো দূরের কথা, পৃথিবীর কোনো বড় বিনিয়োগকারী বাংলাদেশে দীর্ঘমেয়াদী ঝুঁকি নিতে আগ্রহী হবে না। তাই সম্ভাব্য সৌদি সফরের আগে বাংলাদেশকে উৎসবের প্রস্তুতি নয়, প্রকল্পের প্রস্তুতি নিতে হবে। 5 বা 7টি বাস্তবায়নযোগ্য উদ্যোগ বেছে নিতে হবে, যেমন গভীর সমুদ্র বন্দর কেন্দ্রিক জ্বালানি ও সরবরাহ ব্যবস্থা, বিমান রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সৌর বিদ্যুৎ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং প্রযুক্তি নির্ভর দক্ষ জনশক্তি প্রশিক্ষণ। প্রতিটি প্রকল্পের জমি, ব্যয়, বাজার, আয়, পরিবেশগত প্রভাব এবং আইনি কাঠামো আগে থেকে পরিষ্কার থাকতে হবে। বিনিয়োগকারীর জন্য এক দরজায় সব সেবা দেওয়ার ব্যবস্থা কাগজে নয়, বাস্তবে চালু করতে হবে। আমরা এই কথাগুলো অনেকদিন ধরে বলছি বটে, কিন্তু তেমন কিছুই হচ্ছে না। সৌদি সম্পর্কের আরেকটা দিক হচ্ছে রোহিঙ্গা সংকট। মুসলিম বিশ্বের নেতৃত্বে সৌদি আরবের প্রভাব রয়েছে, একথা আমরা সবাই জানি। মানবিক সহায়তা, ওয়াইসি ভিত্তিক কূটনীতি, আন্তর্জাতিক তহবিল এবং মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ তৈরিতে রিয়াদ
ভূমিকা রাখতে পারে, কিন্তু এখানেও অতিরিক্ত প্রত্যাশা বিপজ্জনক। সৌদি আরব বাংলাদেশের স্বার্থে মিয়ানমারের বিরুদ্ধে তার সব কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ঝুঁকিতে ফেলবে এমন ধারণা বাস্তবসম্মত নয়। রাষ্ট্রগুলো আবেগে নয়, স্বার্থে চলে। আমাদের কাজ হবে, অর্থাৎ বাংলাদেশের কাজ হবে সৌদি স্বার্থের সঙ্গে রোহিঙ্গা সমাধানের একটি বাস্তব সংযোগ তৈরি করা। আমি আবারও বলছি, একটা বাস্তব সংযোগ তৈরি করা। একই সময়ে জাপানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনীতির আরেকটি পরীক্ষা। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী। মেট্রো রেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ বহু গুরুত্বপূর্ণ অবকাঠামোয় জাপানি অর্থ ও প্রযুক্তি রয়েছে। কিন্তু টোকিও এখন শুধু উন্নয়ন সহায়তাকারী হিসেবে থাকতে চায় না। 2023 সালে সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হওয়ার পর বাণিজ্য, বিনিয়োগ, সরবরাহ শৃঙ্খল, অর্থনৈতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার গুরুত্ব বেড়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক চীন সফরের পর সম্ভাব্য জাপান সফর তাই নিছক কূটনৈতিক সূচির বিষয় নয়, এটি বেইজিং ও টোকিওর সঙ্গে সমান্তরাল সম্পর্ক রাখবার বার্তা। এবং এই বার্তা আসলে সবার জন্য সামনের দিকে এগিয়ে নিতে হবে, অন্যান্য সম্পর্কগুলোর ক্ষেত্রে। কিন্তু একথাও বলতে হবে যে কিন্তু ভারসাম্য মানে চীনের দিকে ঝুঁকে কাল জাপানের দিকে দৌড়ানো নয়। ভারসাম্য মানে প্রত্যেক সম্পর্কের জন্য স্বচ্ছ নীতি থাকা। চীনের কাছ থেকে অবকাঠামো নিব, কিন্তু ঋণের শর্ত ও কৌশলগত প্রভাব যাচাই করব। জাপানের কাছ থেকে উন্নত প্রযুক্তি ও শিল্প বিনিয়োগ নিব, কিন্তু কোনো সামরিক জোটের অঘোষিত অংশ হবে না। ভারতের সঙ্গে সংযোগ ও বাণিজ্য বাড়াবো, কিন্তু সীমান্ত হত্যা, নদীর পানি কিংবা রাজনৈতিক হস্তক্ষেপের প্রশ্নে নীরব থাকবে না। সৌদি আরবের বিনিয়োগ নেব, কিন্তু শ্রমিকের অধিকার এবং দেশের সামাজিক সাংস্কৃতিক স্বাধীনতা বিসর্জন দেব না। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার দরকার, কিন্তু গণতন্ত্র ও মানবাধিকারের ভাষাকে যেন তারা ভূ রাজনৈতিক চাপের একচেটিয়া অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে, সে সতর্কতারও দরকার রয়েছে। এই নীতির নাম হতে পারে সক্রিয় কৌশলগত স্বায়ত্তশাসন। নিরপেক্ষতার পুরনো অর্থ ছিল বড় শক্তির লড়াই থেকে দূরে থাকা। আজকে সেটা সম্ভব নয়, কারণ বন্দর, ইন্টারনেট, জ্বালানি, টেলিযোগাযোগ, সমুদ্রপথ, এমনকি মেট্রো রেল প্রকল্প ভূরাজনীতির অংশ। তাই আজকের স্বায়ত্তশাসন মানে বা নন অ্যালাইনমেন্ট মানে জোট নিরপেক্ষতা মানে দূরে থাকা নয়, সবার সঙ্গে যুক্ত থেকেও নিজের সিদ্ধান্তের মালিক থাকা। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আমাদের সবচেয়ে বড় সম্পদ, আবার সবচেয়ে বড় ঝুঁকিও। আমরা ভারত মহাসাগর ও দক্ষিণ পূর্ব এশিয়ার সংযোগস্থলে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ পথ। চীনের জন্য বঙ্গোপসাগরে প্রবেশ এবং আঞ্চলিক সংযোগের সম্ভাব্য অংশীদার। জাপানের জন্য সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্য এবং মানসম্মত অবকাঠামোর কেন্দ্র। যুক্তরাষ্ট্রের জন্য ভারত প্রশান্ত মহাসাগরীয় স্থিতিশীলতার অংশ। সৌদি আরবিয়ার জন্য বড় মুসলিম জনসংখ্যার বাজার, শ্রম ও বিনিয়োগের ক্ষেত্র। এই গুরুত্বকে কেউ উপহার হিসেবে দেয়নি, এটি আমাদের ভূগোলের শক্তি। কিন্তু অদক্ষ নেতৃত্ব এই শক্তিকেও দায়ে পরিণত করতে পারে। কাজেই নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, নেতৃত্বের সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে এই পররাষ্ট্রনীতি শুধু রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বিদেশ সফর বা যৌথ ঘোষণার বিষয় নয়। এর সঙ্গে দেশের ব্যাংকিং ব্যবস্থা,
দুর্নীতি, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র, রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতা গভীরভাবে জড়িত। যে দেশে চুক্তি বাস্তবায়ন অনিশ্চিত, বৈদেশিক মুদ্রার ঝুঁকি বেশি, ব্যাংক থেকে অর্থ লুট হয় এবং সরকার বদলালে প্রকল্পের নিয়ম বদলে যায়, সেই দেশে শুধু ভৌগোলিক গুরুত্ব দেখিয়ে টেকসই বিনিয়োগ আনা যায় না। এবং সবকিছুতে টেকসই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদেশিরা আমাদের উদ্ধার করবে, এই মানসিকতা থেকেও বের হতে হবে। ভারত আমাদের গণতন্ত্র রক্ষা করবে না, চীন আমাদের উন্নয়ন বিনামূল্যে দেবে না, সৌদি আরব মুসলিম ভ্রাতৃত্বের কারণে লোকসানি প্রকল্পে বিলিয়ন ডলার ঢালবে না, জাপানও নিছক ভালোবাসা থেকে বন্দর বানায় না। প্রত্যেকের নিজস্ব হিসেব আছে, আমাদেরও হিসেব থাকতে হবে। আমি আবারও বলি, আমাদেরও হিসেব থাকতে হবে। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রেও এই আত্মমর্যাদাপূর্ণ বাস্তববাদ প্রয়োজন। ভারতের সঙ্গে শত্রুতা বাংলাদেশের জন্য লাভজনক নয়। একইভাবে ভারতের আনুগত্য বাংলাদেশের স্বার্থ নয়। আমরা এমন সম্পর্ক চাই যেখানে ভারত বাংলাদেশের সরকার নির্বাচন করবে না, আর বাংলাদেশও তার অর্থাৎ ভারতের অভ্যন্তরীণ রাজনীতির জন্যে ভারত বিরোধিতাকে, আমি বলছি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য ভারত বিরোধিতাকে স্থায়ী জ্বালানি বাড়াবে না। সীমান্তে একজন বাংলাদেশের প্রাণও যেন সস্তা না হয়। অভিন্ন নদীর পানিতে ন্যায্যতা থাকতে হবে, বাণিজ্য ও ট্রানজিট হতে হবে পারস্পরিক লাভের ভিত্তিতে। ভারতের নিরাপত্তা উদ্বেগকে আমরা গুরুত্ব দেব, কিন্তু বিনিময় বাংলাদেশের সার্বভৌমত্ব ও জনমতকেও দিল্লিকে সমান গুরুত্ব দিতে হবে, সম্মান করতে হবে। শেখ হাসিনার ভবিষ্যৎ এই সম্পর্কের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, কিন্তু সম্পর্কের একমাত্র বিষয় হতে পারে না। ভারতকে বুঝতে হবে বাংলাদেশের জনগণ কোনো একটি দল নয়, আর বাংলাদেশকে বুঝতে হবে ভারত শুধু একটি সরকারও নয়। সেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ব্যবসা, নিরাপত্তা কাঠামো, বিভিন্ন রাজনৈতিক দল এবং বিশাল জনগোষ্ঠীর রয়েছে। সম্পর্ককে ব্যক্তি ও দল থেকে রাষ্ট্র ও জনগণের স্তরে নিতে পারলেই স্থায়ী আস্থা তৈরি হবে, এবং সেই আস্থাটা দুদিক থেকেই তৈরি হবে। সৌদি আরবের ক্ষেত্রেও আমাদের শ্রমিককে শুধু বৈদেশিক মুদ্রা পাঠানোর যন্ত্র হিসেবে দেখা বন্ধ করতে হবে। দক্ষতা, মজুরি, আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার প্রশ্নকে দ্বিপক্ষীয় আলোচনার কেন্দ্রে আনতে হবে। হাজার কোটি ডলারের বিনিয়োগের পাশাপাশি একজন নির্যাতিত গৃহকর্মীর ন্যায় বিচারটাও রাষ্ট্রীয় স্বার্থের অংশ। যে রাষ্ট্র তার নাগরিকের মর্যাদা রক্ষা করতে পারে না, সে বিদেশি বিনিয়োগ পেলেও শক্তিশালী রাষ্ট্র হয় না। আমাদের রাষ্ট্রটাকে অনেক অনেক শক্তিশালী করতে হবে। জাপান ও চীনের ক্ষেত্রে উন্নয়নের মান ও দায়বদ্ধতা জরুরি। শুধু প্রকল্পের আকার নয়, প্রকল্পটি দেশের উৎপাদন ক্ষমতা বাড়াবে কিনা, নতুন কর্মসংস্থান তৈরি করবে কিনা, স্থানীয় শিল্প প্রযুক্তি শিখবে কিনা এবং ঋণ পরিশোধ সম্ভব কিনা, এসব দেখতে হবে। চকচকে অবকাঠামো উন্নয়ন নয়, যদি তার পাশে দেশীয় শিল্প মরে যায় এবং ভবিষ্যৎ প্রজন্ম ঋণের বোঝা বহন করে। কাজেই দেশীয় শিল্প এবং ভবিষ্যৎ প্রজন্ম যেন ঋণের মধ্যে না থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সামনে তাই বিরাট সুযোগ আছে, আমি মনে করি অনেক বিরাট সুযোগ আছে, কিন্তু সময়টা সীমাহীন নয়। সৌদি আরব বিনিয়োগের নতুন ক্ষেত্র খুঁজছে, জাপান সরবরাহ শৃঙ্খল পুনর্গঠন করছে, চীন আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চাইছে, ভারত তার উত্তর পূর্বাঞ্চল ও বঙ্গোপসাগরীয় নিরাপত্তা নিয়ে নতুন হিসাব করছে। এই চারদিকের আগ্রহকে জাতীয় উন্নয়নে রূপান্তর করতে হলে আমাদের একটি যোগ্য, জবাবদিহিমূলক এবং আত্মবিশ্বাসী রাষ্ট্র দরকার। অন্যান্য রাষ্ট্রগুলোর কথা আমি কম বেশি বলেছি, সেগুলো
কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি গুরুত্বপূর্ণ। সবশেষে কথাটি খুব সাধারণ কিন্তু সবচেয়ে কঠিন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির কেন্দ্র হতে হবে বাংলাদেশ, কোনো দল নয়, কোনো পরিবার নয়, কোনো বিদেশি রাজধানী নয়। দিল্লি, বেইজিং, টোকিও, রিয়াদ কিংবা ওয়াশিংটন প্রত্যেকের সঙ্গে সম্পর্ক হবে প্রয়োজনের, সম্মানের এবং পারস্পরিক লাভের ভিত্তিতে। কারো ভয় দেখিয়ে অন্য কারো কোলে ওঠা স্বাধীন পররাষ্ট্রনীতি নয়। আবার সবার সঙ্গে হাসি মুখে ছবি তুলে কোনো প্রকল্প বাস্তবায়ন না করাও কূটনীতি নয়। বন্ধু বদলাতে পারে, সরকার বদলাতে পারে, বিশ্ব শক্তির ভারসাম্য বদলায়, কিন্তু ভূগোল বদলায় না। জাতীয় স্বার্থ বদলানো উচিত নয়। বাংলাদেশের যদি নিজের ভূগোলের মূল্যবোধে, অর্থাৎ বাংলাদেশ যদি নিজের ভূগোলের মূল্যবোধে জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সম্মান করে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করতে পারে, তাহলে সে বড় শক্তিগুলোর খেলার মাঠ হবে না, বরং নিজের শর্তে তাদের অংশীদার করতে পারবে। এবং এই কাজটাই সবচেয়ে জরুরি। আর যদি সেটা না করতে পারে বাংলাদেশ, তাহলে সৌদি বিলিয়ন, জাপানি প্রযুক্তি, চীনা অবকাঠামো কিংবা ভারতীয় সংযোগ সবই আসবে অন্যের কৌশল পূরণ করতে। বাংলাদেশের ভাগ্যে থাকবে কিছু উদ্বোধনী ফলক, কিছু ঋণ, কিছু অসম চুক্তি এবং আরো একটি হারানোর সুযোগ। এখন সিদ্ধান্ত নেবার সময়। বাংলাদেশ কি ভূরাজনীতির বস্তু হয়ে থাকবে, নাকি নিজের ভবিষ্যতের সক্রিয় নির্মাতা হবে? আমার কথা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।